আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই এবং পবিত্র রমজান মাসের কে আমি সম্মান জানাই। আপনারা প্রত্যেকেই কষ্ট করে এসছেন আজকে সারাদিন উপোস করে। এর জন্য অনেক কৃতজ্ঞ। কারণ ব্যাপার হচ্ছে যে এটা প্রচন্ড কঠিন কাজ। সারাদিন না খেয়ে কাজকর্ম করে তারপরে আসা। তবু আপনাদের হোমিওপ্যাথির প্রতি যে এত ভালোবাসা সেটা আমাকে খুবই ভালো লেগেছে এবং আমি আজকে চেষ্টা করব একটা নতুন কিছু আমি একটা দেয়ার, যেটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। আজকে আলোচনা বিষয় হচ্ছে কি হোয়াট ইজ হোমিওপ্যাথি। তা হোমিওপ্যাথির যে উন্নতিটা শুরু শুরু যেটা হয়েছে, আমরা যে হোমিওপ্যাথি সম্বন্ধে কত ১৭৯০ সালে প্রথম আলোচনাটা হয়েছে। ১৭৯০ সালে কালেনের মেটিওমেটিকা অনুবাদ করতে করতে কি তখনই তো অ্যানিম্যালের মাথায় আসলো হোমিওপ্যাথির কথাটা। তার আগে তো ছিল না। আর বিজ্ঞান তো কখনো এক জায়গায় থেমে থাকে না। এই যে তিনি আবিষ্কার করলেন যখন, তখন তিনি কি লিখলেন? নিউ নিউ প্রিন্সিপাল ১৭৯৬ সালে। মেডিসিন অফ এক্সপেরিয়েন্স, মেডিসিন এক্সপেরিয়েন্স ১৮০৫ সালে নামক দুটি বই দুটিতে লিখলেন। এখানে স্বাস্থ্য এবং রোগ এবং আরোগ্য সম্পর্কে গুণগতভাবে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি প্রকাশ করলেন। এটা খুবই খুবই সত্যি কথা। স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি একটা মানুষকে সার্বিকভাবে ভাবা, সেগুলো নিয়ে আমি বলেছি সার্বিক কেন ভাবতে হবে, সেগুলো তো আমি বলেছি আগে। তা এই সার্বিকভাবে ভাবনা যেটা, এটার পেছনে একটাই কারণ, তার মানব দরদি মন। কারণ যখনই পার্ট বাই পার্ট আমরা যখন ভাববো, তখন পার্ট বাই পার্টের আমরা বেনিফিটটা নেওয়ার চেষ্টা করব। পার্ট বাই পার্টের বেনিফিট নিলে পরে সার্বিকভাবে বেনিফিট আসে না, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। একটা মানুষের যদি ৪টে রোগ হয়, ৪টে রোগে ৪টে ওষুধ সে খেয়ে যাবে। এটা তো চিকিৎসা হতে পারে না। কিন্তু আমরা তো পেশেন্টকে সেই বিশ্বাসযোগ্য জায়গায় আমরা আনতেও পারছি না। কারণ আমাদের সেই যোগ্যতা নেই। এই যোগ্যতা অর্জনের জন্যই আমাদের চেষ্টাটা করতে হবে। তাহলে কি হচ্ছে, ১৮১০ সালে তিনি অর্গাননের প্রথম সংস্করণ প্রকাশ করেছিলেন। এই অর্গাননের প্রথম সংস্করণ ১৮১০ সালে করেছিলেন। দেখুন, অন্যান্য যত চিকিৎসা বিজ্ঞানী থাকুক, সেখানে গ্রামার নেই। আপনি ধরুন ইংলিশ পড়ছেন কি বাংলা পড়ছেন কি যে কোনো ভাষাই পড়ুন, তাতে একটা গ্রামার আছে। হোমিওপ্যাথিক গ্রামারটা কি? অর্গানন। আর সবচেয়ে অর্গাননকেই অবহেলা করা হয়। অর্গানন না বুঝলে কিন্তু আপনি আল্টিমেটলি ভালো একজন চিকিৎসক হতে পারবেন না। মানে আমি হোমিওপ্যাথিক্যালি বলছি। হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি থেকে আপনি একজন ভালো চিকিৎসক কখনোই হতে পারবেন না। এটা হওয়া সম্ভব নয়। কারণ অর্গানন ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর অর্গানন হচ্ছে হ্যানিম্যানের মেধার সর্বশ্রেষ্ঠ প্রকাশ। সর্বশ্রেষ্ঠ প্রকাশ। ফলে এই বইটিকে কিন্তু একবার দুবার পড়লে বুঝতে পারবেন না। আমি এখনো পর্যন্ত করি, এখনো শিখি। এখনো তো লিখছি আমি। পড়ছি, লিখছি। আরো ৫ বছর পরে পড়লে আমি আবার নতুন কিছু লিখব। আসলে এটা একটা অসাধারণ লেখা। হ্যানিম্যানের মতন মেধাকে বুঝতে গেলে একবারে সম্ভব নয়, বারে বারে পড়তে হবে। এবং আপনাদের জুনিয়রদের অনুরোধ করছি অর্গাননটা পড়ুন। অর্গানন না পড়লে কিন্তু দিশেহারা হয়ে যাবেন। আমি বলে দিচ্ছি আপনাকে, দিশেহারা হয়ে যাবেন। তাল খুঁজে পাবেন না। তখনই আপনাদের বদবুদ্ধি মাথায় চাপবে। বিভিন্ন মেথড ঢুকবে, বিভিন্ন কায়দা কানুন চলবে। ওইভাবে হয় না ভাই। ওইভাবে মানুষ ঠকিয়ে কিছু হয় না। মানুষ তো আপনার কাছে কষ্ট করে আসছে। তারপরে কি হলো? না, তিনি পরবর্তীকালে কি করলেন? ক্রনিক ডিজিজ প্রকাশ করলেন। সেটা কোথায়? না ১৮৩৮ সালে। আর সর্বশেষ হচ্ছে সংযোজন ৬ষ্ঠ সংস্করণ ১৮৪২ সালে। দেখুন, এখন অনেক পণ্ডিতরা কি বলে জানেন? হ্যানিম্যান বেঁচে থাকলে তিনি যেভাবে সংস্করণ করবেন, সেই ব্যক্তিরই আরকি, হ্যানিম্যান ওইটাই করতেন। মানে তিনি ভেবেই রাখছেন যে হ্যানিম্যানের থেকে তিনি বড় হয়ে গেছেন। এইটি হচ্ছে মজা। যুগ, যুগ পাল্টেছে, আমি পাল্টাবো না। হ্যাঁ, আমাদের পাল্টাবো না। ওই একই নিয়মে চলবে। নিয়মে কি কোনো পরিবর্তন হয় পৃথিবীতে? এই যে চন্দ্র সূর্য উঠছে, এই যে পৃথিবী চলছে, যে বায়ু প্রবাহ প্রত্যেকটার পেছনে একটা বিজ্ঞান আছে। এই বিজ্ঞানের এই যে মূল প্রাকৃতিক বিজ্ঞান যেটা আছে, সেটাকে আপনি বদল করবেন কি করে? এই যে মানুষ জন্মগ্রহণ করছে, আপনার পূর্বপুরুষ যে পদ্ধতিতে জন্মগ্রহণ করেছে, এখনো তাই সেই পদ্ধতিতে জন্মগ্রহণ করছে। তফাৎটা কি? উন্নত পদ্ধতির জন্য মৃত্যু হার কমেছে। কিন্তু জন্মগ্রহণের পদ্ধতি কিছু পাল্টায়নি। পাল্টানো সম্ভবও নয়। কারণ এটা প্রকৃতির নিয়ম। আমরা প্রকৃতির নিয়মে আসবো, প্রকৃতির নিয়মে আবার মিশে যাব। আমাদের আর খুঁজে পাওয়া যাবে না। আমাদের এই সাকার দেহ একসময় নিরাকার হয়ে যাবে। অর্থাৎ আমাদের আর কেউ ডাকলেও খুঁজে পাবে না। এটাই পৃথিবীর নিয়ম। পৃথিবীতে একটা সাইক্লিক অর্ডার চলে। পৃথিবীতে জন্ম মৃত্যু বলে কিছু নাই।
জন্মমৃত্যু হচ্ছে আমাদের কল্পনা, আমাদের ভাবনা, আমাদের আরোপিত সত্য। আমরা এটা আরোপ করেছি। প্রকৃতিতে এরকম কিছু নেই। প্রকৃতি কিন্তু রিসাইক্লিং হচ্ছে, সবসময় রিসাইক্লিং হচ্ছে। আপনি দেখুন না, প্রকৃতির মধ্যে যা যা মেটেরিয়ালস আছে সবই তো আপনার মধ্যে কম বেশি আছে। তাহলে আপনি প্রকৃতির বাইরে তো নয়। প্রকৃতির ওই জন্য মানুষ হচ্ছে কি প্রকৃতির সন্তান। আর হোমিওপ্যাথি চিকিৎসাটাও কিন্তু প্রকৃতির চিকিৎসা পদ্ধতি। এবার এবার কাঞ্জিলাল আমাদের কি উপদেশ দিলেন এই প্রসঙ্গে? তিনি একটা দারুণ কথা বলেছেন। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বহু চিকিৎসক আছে এই জায়গাটাকে পুরো এড়িয়ে যান। আমাদের মহান পথপ্রদর্শক ডাক্তার কাঞ্জিলাল উপদেশ দিয়েছেন। আসলে কাঞ্জিলালের বই থেকে আমরা তো পড়ছি, আলোচনা করছি। উপদেশ দিয়েছেন সাহায্যকারী অন্যান্য চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো, সাহায্যকারী মানে কি অ্যালার্ট সাবজেক্ট গুলোর কথা বলছেন, প্রতি আমাদের জড়বাদী দৃষ্টিভঙ্গি থেকে শক্তিবাদী দৃষ্টিভঙ্গি, তার মানে দ্যাট মিনস মেটেরিয়ালিস্টিক ভিউ থেকে ডাইনামিক ভিউতে আমাদের আসতে হবে। বোঝা গেছে? ওটা সব ভুল তা তো নয়। আমরা চোখ কান বুঝে বলে দেবো প্র্যাকটিস অফ মেডিসিন, প্যাথোলজি সব ভুল। একদম বাজে কথা, একদম বাজে কথা। এবং সেটাকে আমরা কি দৃষ্টিভঙ্গিতে দেখবো? জড়বাদী দৃষ্টিভঙ্গিতে নয়। কারণ তাদের তো দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা তো ইন্ডিভিজুয়েশন করে না চিকিৎসার ক্ষেত্রে, ফলে সেই অনুযায়ী তারা লিখেছে, পার্ট বাই পার্ট লিখেছে। তাহলে তাহলে কি হলো যে এই যে ব্যাপারটা এখানে কি হচ্ছে না, যে আমরা এইটাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবো? আমাদের চিন্তা ভাবনা থেকে কিভাবে দেখবো? না হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে আমরা এই অ্যালার্ট সাবজেক্ট গুলোকে দেখবো। এইটাই হচ্ছে গন্ডগোলের জায়গা। গন্ডগোলের জায়গা মানে কি? ধরুন অনেকেই আছেন এই অ্যালার্ট সাবজেক্টে প্রচন্ড পারদর্শী, আর ঈর্ষণীয় তাদের গুণ আছে, ঈর্ষণীয় নলেজ আছে, কিন্তু ওই যে এটার মধ্যে এই কানেকশনটা করতে পারছে না। কানেকশনটা করতে না পারলে এই মানুষগুলো কি করবেন? এই মানুষগুলো মেথড তৈরি করবেন, পলি করবেন, বিভিন্ন রকম কাণ্ড কারখানা করে চালাবেন। কারণ উপায় নেই তো, তিনি তো বুঝতে পারছেন না কিভাবে হোমিওপ্যাথিটা করবো, এটাকে কি করে কাজে লাগাবো। এটার সঙ্গে যে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা তো তিনি বোঝেন না। এইটা আপনারা দেখতে পাবেন একটু যদি লুকিয়ে যদি দেখেন, আপনি বহু ইয়ে দেখবেন লিখছেন একরকম, মুখে বলছেন একরকম, চেম্বারে উল্টো রকম করছেন। কেন? পেটের দায়। একজন চিকিৎসক শিক্ষিত মানুষ পেটের দায় সে অপকর্ম কেন করবে? আপনাকে তো কেউ বলেনি যে তুমি ছুরি দেখিয়ে বা বন্দুক দেখিয়ে ভাই তুমি এইভাবে চলবে নাহলে তোকে মেরে ফেলবো, এরকম তো বলে নাই। আপনাকে তো অর্গানাল বলছে এইভাবে চলো, তাহলে আপনি চলবেন না কেন? আপনার অসুবিধা কি? যে বাধা তো নেই, আপনি চলছেন না, আপনি ইচ্ছা করে চলছেন, আপনি ইচ্ছা করে চলছেন না, সেটা হচ্ছে আপনার দায়। আমরা তাহলে কিভাবে চলবো? যেভাবে চললে পরে মানুষের প্রকৃত মঙ্গল হবে, সেই পথে আমরা চলবো। তাহলে আমাদের কি করতে হবে? দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন করতে হবে। কোন কোন শাখার কথা এখানে উল্লেখ করেছেন ডাক্তার জেন কাঞ্জিলাল? অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা, দ্যাট মিনস অ্যানাটমি, অ্যানাটমির কথা বলেছেন। শারীরিক বিজ্ঞান, ফিজিওলজি বলছে, তথা রোগবিদ্যা, মানে রোগবিদ্যা বলতে প্র্যাকটিস অফ মেডিসিন, মনোরোগবিদ্যা, সাইকিয়াট্রি, বিভিন্ন চিকিৎসাবিদ্যা যা আছে, শল্য, ধাত্রী চিকিৎসা, দন্ত, ত্বক, এভরিথিং, এভরিথিংকে কি করতে হবে? আমাদের হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। আমি কিছু দু একটা ছোটখাটো উদাহরণ দেবো, তারপর আপনারা চিকিৎসা করতে করতে একসময় এই জায়গাগুলো বুঝে যাবেন। এইটা পরে লাস্টে আসবে এই জায়গাটা। এখানে অনেক কিছু পাওয়ার আছে হোমিওপ্যাথির দিক থেকে। তাহলে কি হলো? এই যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবো, এই দৃষ্টিভঙ্গিটাই যদি না তৈরি হয়, আপনি কিন্তু কোনোদিন সফল হতে পারবেন না। মানে একদম অর্গানসম্মতভাবে সিঙ্গেল মেডিসিন, মিনিমাম ডোজ, এবং যে ল গুলো আমাদের আছে সেই ল গুলোকে ফলো করে যে চিকিৎসা করে যে আপনি রোগ সারাবেন, সেটা আপনি পারবেন না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? মেরিটোরিয়াস স্যাটিসফ্যাকশন। ডক্টর কেসি দাস একটা কথা বলতেন যে টু অ্যাচিভ এ মেরিটোরিয়াস স্যাটিসফ্যাকশন, নট মানিটোরিয়াস স্যাটিসফ্যাকশন। মানিটোরিয়াস স্যাটিসফ্যাকশন আমাদের জীবনের লক্ষ্য হতে পারে না কখনো। মেরিটোরিয়াস স্যাটিসফ্যাকশন, মেরিটোরিয়াস মানে কি? বুদ্ধিগত, বৌদ্ধিক, বৌদ্ধিক স্যাটিসফ্যাকশন, এইটা আমাদের দরকার। এবং সেটা আমাদের কিন্তু যদি না আসে তাহলে আমাদের জীবনে কোনো লাভ নেই। জীবনে সেটাই লক্ষ্য আমাদের, যে আমরা কি করে আমরা সে বৌদ্ধিক ইয়েটা পাবো। তো সেটা পাবো কি করে? সেটা একটু বলছি, ইয়েটা হারিয়ে গেছে, এই তো মুশকিল। হ্যাঁ, এই পেয়েছি, পেয়েছি। আচ্ছা, তাহলে কি হলো?
হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। এবার তাহলে কি হলো, আমরা কিন্তু এইগুলো পাবো। তাহলে কি 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 পাবো না, এই যে প্রত্যেকটা সাবজেক্ট আছে সে সম্পর্কে একটা প্রাথমিক জ্ঞান যতটা বেশি জানা যায় ততটাই লাভ। আমাদের জানতে হবে, জেনে তারপরে আমরা চিকিৎসা করব। ও সেটা করতে হলে তবেই আমরা হোমিওপ্যাথ হতে পারবো, নাহলে কি বলছেন জেন কাঞ্জিলাল, আমরা কোনোদিন এইটুকু না জানলে সফল হোমিওপ্যাথিক চিকিৎসক হতে পারবো না। এই কারণে হোমিওপ্যাথি কখনোই প্রতিষ্ঠা লাভ করবে না। কি ডেঞ্জারাস কথাটা বলে দিয়েছেন দেখুন জেন কাঞ্জিলাল। জেন কাঞ্জিলালকে ফেলে দেওয়ার মতো লোক নয়, তিনি একজন মনীষী। আপনাদের খুলনা জেলার দৌলতপুর কি গ্রামটার নামটা এই মুহূর্তে মাথায় আসছে না, ওখানে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের দেশে মানে ইন্ডিয়াতে চলে এসেছিলেন 55 সালে, তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে। হ্যাঁ, তা তিনি এসছেন, তিনি হচ্ছে গোটা এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ চিকিৎসক। তার লেখা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন, তার প্রতিটি ওয়ার্ড কিন্তু এক একটা শিক্ষা। এবং তিনি বলছেন তাহলে কি হতে পারবো না আমরা, হোমিওপ্যাথি চিকিৎসক হতে পারবো না, কখনোই আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারবো না। এই হচ্ছে মজার জায়গা। ফলে যারা মনে করেছে শুধুমাত্র এই রেপার্টারি, এখন তো বেশিরভাগই সবকিছু পড়ে লাস্টে সব রেপার্টারি, সব জ্ঞান রেপার্টারিতে ঢুকে গেছে, আর কিছু দরকার নেই। এখন তো পরিস্থিতি সেই রকম দাঁড়িয়েছে। ফলে এই জায়গাটা একটা প্রোটেস্ট হওয়া দরকার। রেপার্টারি করে সবকিছু হয় না, এগুলো জানতে হবে। এইবার আসছি কি সংজ্ঞা নিয়ে, এই সংজ্ঞাটা আগে করে নিই, আজকে খুব বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না। সংজ্ঞা, হোমিওপ্যাথির সংজ্ঞা একটা এখানে দিয়েছে আমেরিকান ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। অনেকদিন পূর্বে একটা সংজ্ঞা দিয়েছেন। কি দিয়েছেন তারা, একজন হোমিওপ্যাথি চিকিৎসক তিনি ওষুধ সম্পর্কে জ্ঞানের সঙ্গে বিশেষ হোমিওপ্যাথিক আরোগ্য বিজ্ঞানকে সংযুক্ত করেন। তিনি স্বদেশ নীতি মানিয়ে চলেন। সবকিছুই বিশাল চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত হবে, পরম্পরাগত হয়। পরম্পরাগত মানে কি, আমাদের যে মেডিকেল শিক্ষাটা, দেখুন সেই প্রাচীনকাল থেকে তো মেডিকেল শিক্ষাগুলো উন্নতি হচ্ছে, উন্নতি হতে হতে তার নির্যাসটা তো আপনারা এখন পাচ্ছেন। আমরা যে বইগুলো পড়ছেন, এই বইগুলোকে আজকে আবিষ্কার হয়েছে না, সেই কত হাজার হাজার বছর ধরে চিকিৎসা চলতে চলতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। মানে হোমিওপ্যাথি দেখুন, বেশি দিনের নয়, এটা সবচেয়ে নিউ স্কুল বা মডার্ন স্কুল বলা যেতে পারে। এইটা কিন্তু বেশি দিন আসেনি। বাকি সব জ্ঞানগুলো, অ্যালার্ট সাবজেক্টের যে জ্ঞানগুলো, সেগুলো তো উত্তরাধিকার সূত্রেই আমরা পাচ্ছি, আমরা নতুন করে আবিষ্কার করছি এরকম তো নয়। তো এইটা হচ্ছে চিকিৎসক, এবং এই সংজ্ঞাটিতে সংশোধন করতে চাই এরূপ, হোমিওপ্যাথি চিকিৎসক এমন একজন হবেন যার হোমিওপ্যাথিক আরোগ্য বিজ্ঞান সম্পর্কে বিশেষ জ্ঞান থাকবে এবং সদৃশ বিধানের সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য সাহায্যকারী নীতি পদ্ধতি পর্যবেক্ষণ করবেন। এটা লক্ষ্য করে দেখুন, আমেরিকা নিয়ে ওখানে কিন্তু কি বলছে, সদৃশ নীতি মানিয়া চলবেন, এই কথাটা বলছেন, কিন্তু অন্যান্য যে নীতিগুলো আছে সেইগুলোর কথা আমেরিকান ইনস্টিটিউট বলে নাই। বোঝা গেছে ব্যাপারটা। আমেরিকাতে কিন্তু এককালে বিশাল প্রচার হয়েছিল, বিশাল প্রসার হয়েছিল হোমিওপ্যাথির, এককালে পুরো নীল হয়ে গেছিল। কেন্টের মতন, হেরিং এর মতন লোক ওখানে জন্মেছেন, আরো এরকম মনীষী জন্মেছেন। সেই দেশ থেকে হোমিওপ্যাথি একদম উচ্ছেদ হয়ে গেছিল, কারণ তো এই। আর এবং আমরাও এখন উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছি। আমরা যা যা করে বেড়াচ্ছি অধিকাংশ ক্ষেত্রে হোমিওপ্যাথিকে উচ্ছেদ করার জন্য করছি আমরা, শুধু ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য। এবার কি হলো, তাহলে এরা তাহলে কি বলছেন, এই যে আরোগ্য নীতি, এইটা হচ্ছে কিন্তু হ্যাঁ ইয়ে জেন কাঞ্জিলাল বলছে এর সঙ্গে কি যুক্ত করতে হবে না, সদস্যবিধার নীতির সঙ্গে একটা কি অন্যান্য সাহায্যকারী নীতি পদ্ধতি লাগবে। এই যেমন আমরা একটা কেস দিলাম, কেস করার পর সেটা হেরিং ল ফলো করছে কিনা, বা কেন্টের অবজারভেশন ফলো করছে কিনা, বা যেই চ্যানেলের অবজারভেশন ফলো করছে কিনা, বা হ্যানিম্যানের অবজারভেশন ফলো করছে কিনা, এগুলো করতে হবে। এটা যদি না করে তাহলে সে আরোগ্যের কোনো মূল্য নেই। আমরা এমনও দেখেছি একটা এপিলেপসির পেশেন্ট প্রায় কিওরে পর্যায়ে চলে এসছে, তিনি শুধু ভুল করে তার মলম লাগিয়েছিল, একটা ইরাপশনের মধ্যে মলম লাগে, তারপরেই কদিন দু একদিনের মধ্যেই, খুব সম্ভবত কি 2-4 দিনের মধ্যেই তার এপিলেপসি অ্যাটাক হয়ে গেল, অনেকবার হয়ে গেছে, যেটা বহুদিন ছিল না। তাহলে বুঝতে পারছে সাপ্রেশন কি জিনিস। মানে এই যে মলম লাগালো, এবার দেখুন এইরকম কাণ্ড কারখানা তো আমাদের চিকিৎসকরা অনেকেই করছেন, শুধু মানে পয়সার জন্য, পয়সার জন্য মানুষের সর্বনাশ করছেন। ব্রিটিশ হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশন কি বলল, তারা কি বলল না, হোমিওপ্যাথি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, শাখা কথাটা বলেছে। এই শাখা কথাটা কিন্তু খুব আপত্তিজনক। শাখা কার হয়,
কোনো একটা বড় জিনিসের শাখা হয়, যেমন দেখুন একটা দোকানের কথা বলছি, ধরুন একটা দোকানের নাম এই, সেই যে দোকানের নাম এই যে হচ্ছে, সেই দোকানে 100টা শাখা হলো, যেগুলো বহুজাতিক কোম্পানিগুলো বিভিন্ন জায়গায়, এগুলো তো শাখাই। তা ঠিক এই হোমিওপ্যাথি কি একটা শাখা, কারো শাখা, তাহলে কার শাখা? তাহলে হোমিওপ্যাথির তো নিজস্ব অস্তিত্ব বা মৌলিক অস্তিত্ব থাকছে না ব্রিটিশ এই সংজ্ঞাতে। কিভাবে ভুলগুলো ধরেছেন দেখুন জেন কাঞ্জিলাল। তাকে কি মনীষী আমি এমনি বলছি? আমেরিকান ইনস্টিটিউটে হোমিওপ্যাথির সংজ্ঞাটাকে তিনি পুরো ভুল ধরে বসে আছেন। এখানে ব্রিটিশ যেই এটা আছে, এটাকেও তিনি ভুল ধরে শাখা কথাটা আপত্তি করে, যুক্তি আছে তো, আমরা শাখা হতে যাব কেন? তাহলে কি হচ্ছে, যা সদৃশ আরোগ্য করে সদৃশকে নীতির উপর প্রতিষ্ঠিত, যথা যে বস্তু কোনো একটি বিশেষ অবস্থায় মাত্রায় রোগ লক্ষণ তৈরি করতে পারে, সেই বস্তু আবার সদৃশ রোগ লক্ষণ যুক্ত রোগের আরোগ্যের জন্য প্রয়োগ করা যেতে পারে। এটা একটু উন্নত মানের সংজ্ঞা। হোমিওপ্যাথি চিকিৎসক সার্বিকভাবে রোগীকে স্বতন্ত্রতার দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করেন এবং মূলত এইসব রোগ লক্ষণ সৃষ্টির জন্য মৌলিক ব্যাধি, আমি এখানে মায়াজমের কথাই বল, মৌলিক ব্যাধি মায়াজম কি বলতে চাইছি, আর কোনো ব্যাধির কোনো মৌলিকত্ব কিছু নেই, একমাত্র মৌলিকত্ব আছে এই মায়াজমের। মৌলিক ব্যাধি তাকে আরোগ্য করাই হচ্ছে একমাত্র আমাদের উদ্দেশ্য। তার মানে কি আমরা সিমটম দূর করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি মায়াজমকে যতটা সম্ভব দূর করা। অ্যান্টি মায়াজম, আমাদের কাছে পেশেন্ট আসেন, ডাক্তার তপন কান্ডিলাল আমার গুরু, তিনি বলে ওরে আমাদের কাছে রোগ সারাতে আসে না রে, পেশেন্টরা না বুঝে কিসের জন্য আসে, একটা অ্যান্টি মায়াজমেটিক ট্রিটমেন্টের জন্য আসে, আমরা তো তা দিতে পারি না, তা মানুষটা করবে কি? এই হচ্ছে অবস্থা আমাদের। তাহলে এইটা করে তিনি কি বলছেন, যে এখানে দায়ী করে আরোগ্য করার জন্য বিবেচনা করেন যে সদস্যতম বিশেষভাবে তৈরি ওষুধটি ক্ষুদ্রতম মাত্রায় প্রয়োগ করায়। এই ক্ষুদ্রতম মাত্রা, ক্ষুদ্রতম কিন্তু কোনো নির্দিষ্ট মাত্রা নয়। বহু মানুষ আছেন যারা ওই অ্যানিম্যালে যে পপি সিডটাকে ওটা ক্ষুদ্রতম মাত্রা মনে করে, ওটা একটা উদাহরণ, কারণ আমরা একটু মারাত্মক শিক্ষা পেয়েছি, মারাত্মক শিক্ষা পেয়েছি। কিরকম না, আমরা ডক্টর কেশি দাসের ওখানে দেখেছি এইরকম ওই একটি দানা দেওয়ার পরে ভয়ঙ্কর অ্যাগ্রাভেশনে তাকে হসপিটালাইজ হতে হয়েছে, কি নার্সিংহোমে ঢুকতে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। স্যার তখন তাই তো, আমি তো মিনিমাম মাত্রা দিলাম, তাহলে এরকম হলো কেন? তখন স্যার বললেন আমাদের সাহায্য করে, তো আমি দেখি আমরা। এবং তারপরে তিনি কি করলেন, ওই দানাটাকে ক্রাশ করে করে ফেলে দেওয়ার ডোজ আবিষ্কার করলেন। আমরা 8 বার 10 বার 15 বার ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার পরেও দেখছি মিনিমাম কাজ করছে, অ্যাগ্রাভেশন কম। অ্যাগ্রাভেশনটা কমাতে হবে আমাদের, তো আমরা তো জেন্টেল হতে হবে, আরোগ্যটা জেন্টেল না হলে পরে আমাদের ভুল হয়েছে ধরে নিতে হবে। তাহলে এই যে প্রয়োগ পদ্ধতি, আবার 500 গ্লাস পরিবর্তন করেও আমরা দেখেছি ওষুধ কাজ করছে। সবারই কি 500 গ্লাস লাগবে? তা তো নয়। এই আন্দাজটা তৈরি করতে হবে। ক্ষুদ্রতম মাত্রা কোনো নির্দিষ্ট মাত্রা না, ওই পেশেন্টের জন্য কোনটা ক্ষুদ্রতম আপনি কি বিবেচনা করছেন, সেটা যদি সঠিক হয় তাহলে অ্যাগ্রাভেশন হবে না, হলেও খুব হালকা আর উপর দিয়ে বেরিয়ে যাবে। এটা খুব সোজা কাজ নয়। আমাদের প্রচুর পেশেন্ট আমাদের অল্প বয়সে অ্যাগ্রাভেশন হয়েছে, পালিয়ে গেছে, গালাগালি করেছে, অনেক কিছু করেছে। এখন এই বুড়ো বয়সে একটু আধটু অ্যাগ্রাভেশনটা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি, খুব রেয়ার এখন হয়। কিন্তু এটা তো একদিনে নয়, 40 বছর প্র্যাকটিস হয়ে গেল, এখন করতে পারছি। ফলে আপনারা বুঝতে পারছেন এই কাজটা অত সহজ নয়। এবার তার সঙ্গে একটা কি জুড়ে দিল, এই ব্রিটিশের একটা খুব সুন্দর জায়গায় এই করেছেন তিনি, এই ওষুধ স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা ও দেহের স্বাস্থ্য পুনরুদ্ধার ক্ষমতাকে উদ্দীপিত করে। দেখুন এই স্বাভাবিক স্বাস্থ্যকে পুনরুদ্ধার করে, এটা হ্যানিম্যান তো সিক টু হেলথ বলেছেন তো। ফলে আপনি ওষুধ দিলে রোগী রোগ সারলো, কিন্তু তার পূর্বের হেলথে ফিরে আসলো না, আপনি ব্যর্থ। মানে ব্যর্থ মানে কি, অর্গানসম্মত ভাবে আপনি ব্যর্থ। ফলে অর্গাননকে যদি প্যারামিটার মানেন, তাহলে আপনার কিন্তু যোগ্যতা আপনি নিজেই বুঝতে পারবেন। যোগ্যতা যদি বুঝতে পারেন যে কম আছে, তাকে বাড়াবার চেষ্টা করতে হবে। এটাই তো আমাদের ভদ্রলোকের কাজ। তাহলে এই যে সংজ্ঞাটা যেটা হলো, এখানে একটা জিনিস উপেক্ষা করা হয়েছে, সেটা হচ্ছে কি শাখা। এই শাখাটা যে উনি বলে শাখাটাকে আপত্তি করে, শাখা তো হতে পারে না। শাখা হলে কার শাখা? আয়ুর্বেদিকের শাখা, অ্যালোপ্যাথিকের শাখা, না ইউনানির শাখা? তা তো নয়। হোমিওপ্যাথিকার শাখা হবে কেন? হোমিওপ্যাথি নিজস্বই একটা মৌলিক বিজ্ঞান। ওই শাখা কথাটা, সব কথারই ওর মধ্যে ঠিক আছে, শাখা কথারই বাদ। এরপরে তিনি কি বলছেন, যে তিনি একটা সংজ্ঞা দিয়েছেন জেন কাঞ্জিলা দিয়ে, তিনি বলছেন যে আমরা হোমিওপ্যাথির বিশ্ব নেতৃত্বের কাছে নিম্নলিখিত সংজ্ঞাটি বিবেচনার জন্য পেশ করছি।
হোমিওপ্যাথি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটি পদ্ধতি যা প্রকৃতির আরোগ্য নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সিমিলিয়া সিমিলিমাস কিউরেন্টার, সদৃশ রোগের দ্বারা আরোগ্য হয়। প্রাণ শক্তি, দেখুন ভালো করে প্রাণ শক্তি, সার্বিকতা, সার্বিকতা মানে কি অ্যাজ এ হোল, পেশেন্ট অ্যাজ এ ইউনিট হিসেবে দেখতে হবে। সার্বিকতা, স্বতন্ত্রতা দৃষ্টিভঙ্গির সহিত মানুষের স্বাস্থ্য, রোগ এবং তার আরোগ্যের বিষয়ে, এবং একই দৃষ্টিভঙ্গি চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য শাখার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। দেখুন এখানে হোমিওপ্যাথি সংজ্ঞার মধ্যে অন্যান্য চিকিৎসা বিজ্ঞানের শাখাকে তিনি ইনক্লুড করেছেন। তিনি কোনো রকম এখানে প্রেজুডিস হন নাই। অনেকেই প্রেজুডিস হতে পারেন। হোমিওপ্যাথির সংজ্ঞার সঙ্গে আমি অ্যালার্ট সাবজেক্টকে কেন জুড়বো? অ্যালার্ট সাবজেক্টকে জুড়তে হবে, আর সেটাও মিথ্যে নয়। তার মধ্যে অনেক সত্য লুকিয়ে আছে যেটা আমাদের চিকিৎসা করতে কাজে লাগবে। কি হলো না, এই যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বা অর্জিত জ্ঞানের প্রতি, বিশেষ করে ওষুধ প্রস্তুতের ওষুধ প্রস্তুতি শক্তি এখন আর নাই ভাই। এটা কোম্পানি বললে কোম্পানি ছাড়া আর কোনো উপায় নেই। এখানে কিন্তু একটা মনে রাখতে হবে, ওষুধের অন্তস্থ শক্তি প্রয়োগ করে একক সময়ে একটিও ক্ষুদ্রতম মাত্রায়, কি বলছে, ওষুধের অন্তস্থ শক্তি। অন্তস্থ শক্তি বলতে কি মাদার ফাদার বা বায়োকেমিক এগুলো নয়, ওখানে শক্তির উপর ভাবা হয় না। কারণ মাদার টাদার এগুলো কি, এগুলো যে ফিজিওলজিক্যাল ডোজ, এটা ফিজিওলজিক্যাল ডোজ, এটা তো অন্য জিনিস। তারপরে হচ্ছে কি বায়োকেমিক হচ্ছে কি, ওখানে ডেফিসিয়েন্সি, ওদের কল্পিত ডেফিসিয়েন্সি আছে, এই ডেফিসিয়েন্সি হলে এই রোগ দেওয়া হবে। সেটা আজ পর্যন্ত ল্যাবরেটরিতে ওরা প্রমাণ করতে পারেনি এইটা ডেফিসিয়েন্সি আছে। এইবার আমি চলে আসছি, আজকে রমজান মাস, আপনারা খুব কষ্ট করে আছেন, আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না। এইবার চলে আসছি বিজ্ঞানের যে অন্যান্য শাখা যেটা আছে, একটা প্যাথোলজিকে আমরা কিভাবে আরোগ্য নীতির সঙ্গে মেলবন্ধন করাতে পারবো। এরকম একটা কেস আমি বলছি, এটা আমার বহু পুরনো কেস, আর্লি লাইফ, আমাদের 15-20 বছর আগে হবে। কেসটা আমার স্মৃতিতে গেঁথে আছে, এই কারণে আমার কেসটা করে খুব আনন্দ পেয়েছিলাম, বিরাট আনন্দ পেয়েছিলাম। সেটা আমার মনে পড়েছে কদিন আগে। সে কেসটা হচ্ছে একজন ভদ্রলোকের প্রস্টেট বেড়ে গেছে, মানে প্রস্টেট এনলার্জ হয়েছে, সেই সঙ্গে তার পেচ্ছাপের বিভিন্ন রকম টাউলস আপনারা জানেন, সেটা সব হচ্ছে। এখন তাকে তো ডাক্তাররা বলেছে যে অপারেশন করতে হবে, এই অপারেশন ছাড়া গতি নেই। এবার তার কাছাকাছি কে একজন আছে, তিনি অপারেশন করার পর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সেই জন্য বলছে মরলে মরবো, তবু আমি অপারেশন করবো। এবং তার সত্যি সত্যি পেচ্ছাপে বিশাল কষ্ট ভদ্রলোক। এরকম একটা ভীতু লোক আমার কাছে এসছেন। যাই হোক, তাকে আমি ওষুধপত্র দিয়েছি। ওষুধপত্র দেওয়ার পর কিন্তু স্লোলি ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভ করতে শুরু করে। ইমপ্রুভ করতে করতে 3 মাস কি 4 মাসের মাথায় তার দেখা যায় পায়ে প্রচুর আঁচিল বেরোয়, পায়ে প্রচুর আঁচিল বেরোয়। তখন আমি ভাবলাম তাই তো, পায়ে আঁচিল বেরিয়েছে, ভালো কথা। এবার পেচ্ছাপটা উন্নতি হয়েছে। এবার আমি কি ভাবলাম, হেডিং এর ল অনুযায়ী ইনওয়ার্ড টু আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন হয়েছে, এটা ভাবলাম। ঠিক আছে, হলো। এই ভাবনার মতো জল ছিল, সেটা পরে বলছি। আমি বললাম তা ভালো কথা। তার মাস 2-2.5 বাদে তার হাতে আঁচিল বেরোতে শুরু করলো। তখন আমার মাথাটা ঘুরে গেল, কিরকম হলো ব্যাপারটা। আঁচিলগুলো আগে পায়ে নিচে বেরোলো, তারপর উপরে বেরোচ্ছে, তাহলে ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ড যাচ্ছে, এতে হেডিং লয়ের অপোজিট যাচ্ছে। আমি তো তার আগে ধরেছি ইনওয়ার্ড টু আউটওয়ার্ড ধরেছি। এ তো মনে হয় সর্বনাশ করে ফেললাম পেশেন্টটার। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। তো তারপরে আমি আর ভয় আর কিছু বলি নাই। তা আমি তাকে বললাম যে আপনি একটা আলট্রাসোনোগ্রাফি করুন, পিএসএ করুন। পিএসএ দেখছি নর্মাল, আলট্রাসোনোগ্রাফি করে দেখা যাচ্ছে যে তার 20 না 22 কমেছে। বলছে ডাক্তারবাবু আমার ফোর্স অনেক বেড়ে গেছে, আপনি ওষুধটা চালিয়ে যান, আপনি বললেন তাই করছি। এবার আমি তো আচ্ছা চিন্তায় পড়ে গেলাম যে ব্যাপারটা কিরকম হলো। তার পেশেন্ট সর্বদিক থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম না সে মেন্টালিও ভালো আছে, শুধু মানে ফিজিক্যালি নয়। অনেক সময় হয় কি, কষ্ট দূর হয়ে গেলে মানসিকভাবে একটা স্বাচ্ছন্দ্য বোধ বা আনন্দ বোধ থাকেই। অন্যান্য সব সিমটম গুলো করে দেখলাম হ্যাঁ ভালো আছে।
তাহলে হেরিংরা অপোজিট হচ্ছে কেন, এই ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ডে যাচ্ছে কেন? কিন্তু আচ্ছা গন্ডগোলে পড়লাম। তখন আমি ভাবতে শুরু করলাম, ভাবতে ভাবতে আমি কি বার করলাম, এই যে ব্যাপারটা হচ্ছে কি, এই যে আপনার ইয়েটা মানে ওর নামটা হচ্ছে কি, ওই প্রোস্টেট যে এনলার্জমেন্ট যেটা হয়েছে, হ্যাঁ, এটা তো ওয়ান কাইন্ড অফ হাইপারপ্লেসিয়া। ইট ইজ ওয়ান কাইন্ড অফ হাইপারপ্লেসিয়া। মানে এর বিনাইনের কথাটাই বলছি, বিনাইন ক্যান্সারের জায়গাটা যাচ্ছে, ক্যান্সারের ব্যাপার নেই তো তার এখানে। ব্যাপার হচ্ছে এই বিনাইন হাইপারপ্লেসিয়া। আবার দেখুন এই যে আঁচিলগুলো যে উপর রয়েছে, এটাও তো ওয়ান কাইন্ড অফ হাইপারপ্লেসিয়া। এই যে হাইপারপ্লেসিয়া মানে কি, নতুন সেল ডিভিশন করে নতুন সেল তৈরি হবে। এই যে ব্যাপারটা যেটা, তাহলে এই হাইপারপ্লেসিয়াটা যখন ইন্টারনাল অর্গানে যখন হচ্ছিল, ইন্টারনাল অর্গানে যখন হচ্ছিল ছিল, সেটার জন্য সে আমার কাছে এসছে। এবার আমি ওষুধ দেওয়ার পর কি হলো, সেই হাইপারপ্লেসিয়া গুলো ইন্টারনাল অর্গান ছেড়ে দিয়ে পেরিফেরাল অর্গানে চলে আসলো। ফলে নিচ থেকে উপরে গেছে, এটা মানে হেরিং লকে কেটে দিল বা বাদ দিলে এরকম ধরলে হবে না। এখানে প্যাথোলজি আমাকে সাহায্য করছে না, এই প্যাথোলজিটা যখন ভেতরে ছিল বাইরেও সে সেম প্যাথোলজি, রূপটা পাল্টাতে পারে, প্রকারটা পাল্টাতে পারে, কিন্তু বেসিক জায়গাটা তো হচ্ছে ইয়ে হাইপারপ্লেসিয়া, বেশি জায়গাটা হাইপারপ্লেসিয়া। ফলে আপনি যদি প্যাথোলজি না জানেন, তাহলে আপনি তো এখানে ভাবেন হেরিংলা ভুল করেছেন। এবং প্র্যাকটিক্যালি পেশেন্টটা কিন্তু মানে কি অসাধারণ উন্নতি হয়েছে বুঝতে পারবেন না, দারুণ হয়েছে, কিন্তু লাস্টে আমার কাছে আমি রাখতে পারিনি। রাখতে পারিনি বলতে কিরকম দেখুন, তার এই যে পরবর্তীকালে তার স্কিন ইরাপশন বেরোলো, স্কিন ইরাপশন যখন বেরোলো আমি তাকে রাখতে পারি, ভয়ঙ্কর স্কিন ইরাপশন, সেখানেও কিন্তু লক্ষ্য করে মাথায় আগে বেরোলো, তারপরে তার বুকে বেরোলো, বুক পর্যন্ত সে সহ্য করেছে, তারপর সে আমাকে খুব খিস্তি গালাগালি দিয়ে চলে গেছে। তাহলে আপনি হাতে ধরে রাখার জন্য আমাকে এইসব বার করছে, একদম চেম্বারে, ওপেন চেম্বারের মধ্যে। ভাই, হোমিওপ্যাথি ডাক্তারদের গালাগালি দেবার লোকের অভাব নেই, সুযোগ পেলে মেরেও দেবে আপনাকে। তবু একটা কথা বলি, সত্যকে ধরে থাকুন, মাথা উঁচু করে বাঁচুন, যে শান্তি পাবেন, অন্যকে না ঠকিয়ে সৎভাবে রোজগার করে সংসার প্রতিপালন করার যে শান্তি, আপনি হয়তো অল্প বয়সী যারা এই বয়সে বুঝতে পারবেন না। যখন কেশি দাস আমাদের বলতেন, আমরা ভাবতাম, তাই নাকি, ওর সঙ্গে আমার শান্তির কি সম্পর্ক? কিন্তু আমি আজকে বুঝতে পারছি স্যার সত্যি কথাই বলেছেন। ডক্টর তপন কাঞ্জিলাল আমাদের প্রণাম নিতেন না, বলে তোরা সব ভুল করিস, পেশেন্টকে ঠকাস, তোদের প্রণাম, তোদের পাপ নিতে পারবো না। মানেটা একই, কথার ঢংটা আলাদা। ফলে আপনারা সেটা চেষ্টা করুন। ফলে এই যে প্যাথোলজি, এই দিকটা আসলাম, এইবার প্যাথোলজি পড়বো কেন, প্র্যাকটিস অফ মেডিসিন পড়বো কেন, কি কারণে পড়বো? আমি একটা লাং ক্যান্সারের পেশেন্ট দেখেছি, আপনাকে বলছি ব্যাপারটা কি। আমি আগের দিন একটু বলেছিলাম, আমি আমার কাছে মঙ্গলবারে আবার আসবে পেশেন্ট, তারা হচ্ছে রাইট লাংস এ ক্যান্সার। ঠিক আছে, এরকম লাং ক্যান্সারের পেশেন্ট আমি এর আগেও পেয়েছি। তো এই যে তার রাইট লাংসে ক্যান্সার আমি দেখতে পাচ্ছি, দেখা গেল কি তার বাবার কিন্তু মাথা যন্ত্রণার ইতিহাস ছিল। সেই ইতিহাসটা কেমন ছিল, তারও সে ডান সাইডেই ধরত, ডান সাইডেই ধরত। বর্তমানে যে পেশেন্টের তারও ডান সাইডে ছিল। এই যে তার বাবার ডান সাইড ছিল আর তার ডান সাইডে হলো, এই যে দুটো সাইড একদিকে হলো, দিস ইজ কল্ড সাকসেশন অফ অর্ডার। প্রত্যেকটা পেশেন্টের কিন্তু সাকসেশন অফ অর্ডার আছে, এটা বিভিন্ন রূপে প্রকাশ পায়। সাকসেশন অফ অর্ডার মানে রাইট সাইড হল, ধরুন দেখা গেল যে তার ছেলের, ধরুন তার ছেলের ইতিহাস যখন নিতে, ছেলের তার কি হচ্ছে না, ডান দিকে তার ইয়ে হয়েছিল, ডান দিকে তার কোনো প্রবলেম হয়েছিল, তার তো ডান দিকে ক্যান্সার হয়েছে, তার ঠাকুরদার ডান দিকে মাথা ব্যথা ছিল। তার তিনটে জায়গায় যদি মাথা ব্যথা যদি এরকম পান, তাহলে এই ধরনের এই সাকসেশন অর্ডার যে একই সিমটম যখন পাবেন, সেই সিমটমটা মেন্টাল সিমটমের কাছাকাছি র্যাঙ্ক এসে যাবে, তাকে আমি বাদ দিতে পারবেন না। সেখানে টপ গ্রেড ড্রাগ গুলোর কথা আপনাকে ভাবতে হবে। মানে এটা খুব, আমি জাস্ট এগুলো হচ্ছে, এটা আমার কথা নয়, এটা কেন্টের কথা। কেন্ট ন্যাট্রামেরে দেখুন, সেখানে সাকসেশন অর্ডারের কথা বলে সাকসেশন অর্ডারটা বার করার চেষ্টা করতে হবে। যদি সাকসেশন অর্ডার না পান, সবসময় পাওয়া যায় না, তাহলে আপনাকে কি করতে হবে না, সেখানে পেস কিভাবে সেটা অগ্রগতি হচ্ছে, ইন্টেন্সিটি কিভাবে সে জোরালোভাবে করছে, সেইগুলো জানতে হবে। এবার দেখা যাক, প্র্যাকটিস অফ মেডিসিনে আপনি চলে আসুন, বিশেষ করে যদি আপনি ইয়েতে চলে যান, ওই ব্যাকটেরিওলজিতে যদি চলে যান, সেখানেও দেখবেন ইনকিউবেশন পিরিয়ড বলে একটা আছে। হোয়াট ইজ ইনকিউবেশন পিরিয়ড? মানে আক্রমণের আগের, ঢোকার পরে আর আক্রমণের আগে এই মধ্যবর্তী অংশটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড।
আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ইনকিউবেশনের আবিষ্কর্তা কিন্তু স্বয়ং হ্যানিম্যান। যদি আপনি তার পড়েন, ক্রনিক ডিজিজ যদি পড়েন, সেখানে দেখতে পাবেন। কিন্তু তাকে মানা হয় না। বয়ে গেছে হ্যানিম্যানের, না মানলে তো। এই ইনকিউবেশন পিরিয়ডটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হচ্ছে যে এই একটা রোগ কতদিনে সে আক্রমণ করতে পারে, এবং এই ইনকিউবেশন পিরিয়ডের মেডিসিনেরও কিন্তু ইনকিউবেশন পিরিয়ড আছে। ইনকিউবেশন পিরিয়ড আছে। আমার এই মুহূর্তে মনে পড়ছে ডক্টর কেসি দাসের একটা কেস, লাইকোপোডিয়াম কেস ছিল। উনি 10 দিয়েছিলেন। পরের মাসে আসলো, কোনো রেজাল্ট নেই। স্যার বললেন ঠিক আছে, চলছে। পরের মাসে আসলে কিছুই বোঝা যাচ্ছে না। থার্ড মাসে যখন আসলো তখন তো আমরা নড়তে শুরু করেছি। স্যার তখন কি করলেন, ওনাকে ভালো করে রেকর্ডিং আবার করলেন। কি রে বাবা, কোনো কাজ হচ্ছে না কেন? স্যার বললেন না আমি বুঝতে পারছি না, আমি দেবো না। দিলেন না। ফোর্থ মাসে এরকম কাণ্ড হলো। তখন স্যার বললেন আমি কি ডাক্তারি ভুলে গেলাম রে, আমাদের বলছে। তারপরে ফিফথ মাসে যখন আসলো ওরকম বললো, তখন বলে এইবার যদি আসে না, আমি আর অন্য কিছু ওষুধ দেবো, এরকম স্যার ভেবে রেখেছে। ফিফথ মাসে যখন নাকি সিক্স মাসে এরকম হবে বোধহয়, হঠাৎ করে তার পরিবর্তন শুরু হয়েছে। তো তখন স্যারকে আমরা জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি এরকম বলছেন বটে, কিন্তু দিচ্ছেন না তো ওষুধ। দেখ বাবা, বুঝতে পারছি না, এটা একটা ব্যাপার। আর একটা জিনিস খেয়াল করেছিস, যে এই পেশেন্টটার কিন্তু ওষুধ দেওয়ার পরে কিন্তু সিমটম আর বাড়েনি। যে সিমটম গুলো ছিল সেগুলো কিন্তু বাড়েনি, কমেও নি। তাহলে রোগ তো তার নিজের নিয়মে বাড়বার কথা, সেটাও বাড়েনি। এই যে একটা স্ট্যান্ডস্টিল কন্ডিশন তার মধ্যে চলছে, এইটা হচ্ছে ইনকিউবেশন। লাইকোর ক্ষেত্রে এরকম গন্ডগোল, কতগুলো ওষুধ আছে এরকম, বহু পরে রেজাল্ট দেবে। আর্সেনিক যেমন এখন দিনে একটু পরে হবে, আইকোনাইট যেমন এখন দিনে একটু পরে হবে, এরকম হয় না সব ক্ষেত্রে। ন্যাট্রামিউর দেবেন সঙ্গে সঙ্গে নাও হতে পারে। কস্টিকাম দিলে 2 মাস পরে আমি তার অ্যাগ্রাভেশন পেয়েছি। 2 মাস, কস্টিকাম 30 2 মাস পরে। তার আগে কিছু বোঝা যাচ্ছে না। এই যে এগুলোকে ইনকিউবেশন পিরিয়ড বলে। ইনকিউবেশন পিরিয়ড কিন্তু রোগের ক্ষেত্রেও তাই হয়। এটা ইনকিউবেশন পিরিয়ডের ব্যাপার হলো। এইবার হচ্ছে তার রোগের গতি, যেটাকে পেস বলে। পেস, আপনার বিভিন্ন রোগ যে পড়ছেন, সেই গতিগুলো বুঝতে হবে। গতিগুলো কিরকম, সে দ্রুত গতিতে হঠাৎ আক্রমণ করে হঠাৎ শেষ করে দেয়, বা হঠাৎ শেষ করবার পর্যায়ে চলে যায়। দ্যাট ইজ সিফিলিটিক ইন নেচার। দ্যাট ইজ সিফিলিটিক ইন নেচার। এটাকে আপনি কিন্তু তখনই যে ড্রাগটা আপনি দিচ্ছেন তার সিমটম যতই মিলুক, তার এই পেস, এই যে গতি যদি না মেলে, পেস না মিলে, আপনি ওষুধে কাজ করতে পারবেন না, কাজ হবে না। এটা একদম মানে কেন্ট পরিষ্কার বলেছেন, এবং আমরা তো বহু বছর ধরে এগুলো করে আসছি। কেন্টের উদাহরণটা দিচ্ছি আপনাদের, কারণ কেন্টের বই জুনিয়ররা বেশিরভাগই পড়ে না। কেন্টের প্রতিটি লাইন বোঝার চেষ্টা করতে হবে, তবে আপনি ঠিক জায়গায় পৌঁছতে পারবেন। এবার এই যে পেস হলো, ইন্টেন্সিটি হলো, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এই যে ইন্টেন্সিটি, তীব্রতা কিরকম, এবার কোন কোন অর্গানে কোন কোন পার্টে কাজ করছে, এটা একটা বুঝতে হবে। আমি একটা, এগুলো খুব কম পাওয়া যায়। আমি ওই তার ঠাকুরদার লাং ক্যান্সার হয়েছিল, লাং লাং ক্যান্সার হয়েছিল। সেটা হচ্ছে তার ওই রাইট সাইডেই ছিল, খুব সম্ভবত রাইট সাইডে ছিল। তার তার নিজের হচ্ছে ইয়েটা, যেটা তার যে চেস্টে যে প্যাচ আছে একটা, যদি সেটা প্যাচটা কোনো ডায়াগনোসিস হয়নি, সেই প্যাচটা কিন্তু চিকিৎসা করে, পিজিতে চিকিৎসা করে সেরেও গেছে। সেই প্যাচটাও রাইট সাইডে ছিল। তার ছেলে যে আছে, ছেলেরও কিন্তু রাইট সাইডে পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই যে অর্ডারটা, বংশগতির যে অর্ডারটা, এটা তো ওদের চিকিৎসায় লাগে না, আমাদের চিকিৎসায় লাগে। তো ফলে ব্যাপার হচ্ছে কি, এই এই যে প্যাথোলজিকে কি করে কাজে লাগাবো তার একটা উদাহরণ দিলাম। এখান থেকে আপনি দেখবেন তার ইনকিউবেশন পিরিয়ড গুলো কিরকম, এবং প্রত্যেকটা যেমন ধরুন ইয়েগুলো, যেমন যেমন টিটেনাসের যে ব্যাকটেরিয়া গুলো আছে, মোরলেস এগুলো কি, দেখবেন দুম করে কাজ করে, দুম করে শেষ করে দেয়, সময় বেশি দেয় না। এটা তো সিপিলিটিক মায়াজমের তো বৈশিষ্ট্য। সিপিলিটিক মায়াজমের বৈশিষ্ট্য এটা। এবং এই বৈশিষ্ট্যটা কিন্তু সিপিলিটিক স্টিগমা যাদের আছে তাদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো পাবে। তাদের কাজের মধ্যে দুমদাম কাজ, হঠকারী কাজ। অত্যন্ত জ্ঞানী লোকও কিন্তু হঠকারী কাজ করে ফেলবে। সাইকোসিসের কাজটা কি, সাইকোসিস চুম করে যাবে না, ওতে একটু স্লো মোশনে যাবে, সেই হাতির গদাই লস্করি তালে যাবে। ফলে দেখা যাবে এর রোগগুলো কিন্তু খুব ধীরে 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 বাড়ে, আস্তে আস্তে এগোচ্ছে, স্টেডিলি এগোচ্ছে, বন্ধ হচ্ছে না কিন্তু। এই টাইপটা হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস চলছে, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্সে চলবে। এইভাবে যদি আপনারা একটু বুঝতে পারেন
এবং প্র্যাকটিস অফ মেডিসিনে দেখবেন বংশগতির ইতিহাসগুলো দেখবেন, এগুলো পাবেন। তারপরে ধরুন ব্যাপার হচ্ছে যে সেখানে ধরুন আমি এই হাইপার টেনশন যদি পড়তে যান, সেখানে দেখা যাবে প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে সেখানে বংশগতির কথাগুলো বলা হয়েছে ওখানে। হ্যাঁ, ইমোশনাল ডিস্টারবেন্স এর কথা বলা হয়েছে ওখানে। দেখবেন ওখানে এইগুলো কারণ হতে পারে। তো এইগুলো কারণ হতে পারে, এগুলো তো আমরা মাস্টার। এইসবে তো আমরা মাস্টার। কি করে ইমোশনাল ডিস্টারবেন্স গুলো বার করব? কোথা থেকে এক্সাইটিং কজ গুলো বার করব? আমরা তো মাস্টার। ফলে আমরা এই প্রত্যেকটা বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো। বেশি পড়ার থেকে আমার মনে হয় অল্প পড়ে সেটাকে ভাবা বা বোঝা চেষ্টা করা, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। হ্যানিম্যানের বাবা কিন্তু হ্যানিম্যানকে ঠিক তাই করতেন। এবং আমিও স্বীকার করছি, আমি ডাক্তার তপন কাঞ্জিলাল এরকম বলতেন, ১ম রেগে যেতাম আমি। বিরক্ত হতাম। বলে, "ওরে বেশি পড়িস না, অল্প পড়, সেটাকে নিয়ে ভাব। দেখবি আস্তে, আস্তে তোর ডেভেলপমেন্ট হবে।" এবং সেটা আমি সত্যিই বুঝতে পেরেছি। আমি বেশি পড়ি না তো। আমি একটা জিনিসকে পড়ি, সেটা নিয়ে ভাবি বেশি। সেটা নিয়ে লেখালেখি করি। ফলে যা জানবেন সেটা খুব কংক্রিটলি জানুন। খুব ভালোভাবে জানুন। অনেক কিছু জানলেন, কিন্তু যখন আমি প্রেসক্রিপশন করতে যান তখন কোনো জানাটাকে কাজে লাগাতে পারছেন না। এরকম জানার মূল্য কি আছে? কোনো মূল্য নেই। এটাকে বলে পণ্ডিত হওয়া বলে। পণ্ডিত হয়ে তো লাভ নেই কিছু। চারিদিকে দেখতে পারেন পণ্ডিতের সংখ্যা বেশি, হোমিওপ্যাথের সংখ্যা বড়ই কম। আমাদের হোমিওপ্যাথ হতে হবে। এটা একটা পথ। ধীরে, ধীরে আমাদের যদি এগিয়ে চলি, আমরা একদিন সত্যিই ভালো হোমিওপ্যাথ হতে পারবো। আর জেন কাঞ্জিলাল হোমিওপ্যাথ হওয়ার ৩ টে শর্ত দিয়েছেন। সেটা হচ্ছে কি? অনেস্ট হতে হবে, ডিলিজেন্ট হতে হবে। ডিলিজেন্ট মানে পরিশ্রমী হতে হবে। আর বলছে ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্টটা হলে খুব ভালো, নিশ্চয়ই ভালো। যাদের ইন্টেলিজেন্সি কম আছে ঘষা মাজা করুন। যেমন আমি যেমন বিভিন্ন স্যারের কাছে ঘষা মাজা করে, 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 করে কিছুটা বুদ্ধি তৈরি হয়েছে আমার। ধরুন ঘষা মাজা করলে তো উজ্জ্বল হবেই। আর যার জন্মগতভাবে আছে তার কথা বাদ দিই। সে তো প্রতিভা, সে তো করবেই। তো আজকে আমি জুনিয়রদের অনেক কষ্ট করে আছেন। আপনাদের আর কষ্ট দিতে চাই না। আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ আপনাকে সকলকে। আমি রমজানের শুভেচ্ছা জানাই এবং যদি কোনো প্রশ্ন থাকে করুন। আমার জানা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। খুবই অসাধারণ আলোচনা হয়েছে স্যার। খুবই মনোগ্রাহী এবং খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আলোচনা ছিল। এই জন্য স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কষ্ট করে সময় দেওয়ার জন্য। লতিফুল বাড়ি ভাই, আপনি হাত তুলে রেখেছিলেন, কোনো প্রশ্ন আছে? আমি লতিফুল বাড়ি ভাই। LATI দেখতে পাচ্ছি। হ্যাঁ, লতিফুল। হ্যাঁ, পেয়ে গেছি। জি, আপনার কি কোনো প্রশ্ন আছে বা কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন। না, হয়ে গেছিল আপনার জি। জি, বলেন বাড়ি ভাই। আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। জি জি স্যার আসলে বলেন। আমিও এই ক্লাস করছিলাম, তো ওই একটা আমি ভুল করে গেছি আর কি। ও ওই আচ্ছা, আমি তো ঢাকায় আসছি, তো এই মানে লোকজনও আছে, আবার ক্লাসও করতেছি, তো আচ্ছা একটু আচ্ছা, ঠিক আছে, পরে একটু ঠিক দেখে আছে। নেবো। হ্যাঁ, ওকে ওকে। নাজিম উদ্দিন, আপনি প্রশ্ন করবেন? জি, জি। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। জি, স্যারের কাছে প্রশ্ন হচ্ছে, স্যার আপনি একটা বিষয় বললেন, এর আগেও একদিন বলেছেন, আজকে আরেকবার বললেন যে ওই ব্যক্তির তারও রোগ আক্রমণ ডান দিকে এবং তার বাবারও এমন ছিল ডান দিকে। তো এই যে কানেকশনটা স্যার আপনি আমাদের দেখিয়ে দিলেন, এই কানেকশনটা নিয়ে যদি আরেকটু করতেন যে এইখান থেকে আমরা কি পেতে পারি? সাকসেশন অফ অর্ডার। সাকসেশন অফ অর্ডার। সাকসেশন অফ অর্ডার বলে এটাকে। মানে আমাদের তো জীবন একটা, আগে ফিলোসফিটা বুঝতে হবে। জীবন হচ্ছে এক অখণ্ড সত্তা। আমাদের দেহটা হচ্ছে, এই জীবনটাকে আমরা বহন করি, আমরা মালিক নই। আমার বাবা মা আমাকে এই জীবন দিয়েছেন, আমি বহন করছি। আমি উত্তরাধিকার সূত্রে আমার সন্তানকে সেই জীবনটা দিয়েছি প্রাকৃতিক নিয়মে। তাহলে এই যে জীবনের যে অখণ্ড সত্তা, খণ্ড করা যাবে না। এই অখণ্ড সত্তা, যদি অখণ্ড সত্তাটাকে আমরা যখনই পাবো, আপনি যখন আপনার চিকিৎসা যখন করছেন, তখন তো শুধুমাত্র আপনি একটা খণ্ড। আপনার আগে তো আপনার উৎস নেই, বাবা মা নেই মানে কি উৎস নেই। আমরা পরবর্তীকালে আপনার তো মোহনাও নেই, আপনার সন্তান নেই ধরুন। তাহলে আমি কি করে বুঝবো? শুধু আপনাকে নিয়ে কাজ করতে গেলে ভুল হয়ে যাবে তো। উৎসটাকে তো পাচ্ছি না। এইবার আমাদের যে সিক্রেটটা যে খোঁজা, একটা পেশেন্টের
ওই পূর্বপুরুষের মধ্যে থেকে সিকনেসটা খোঁজা। কিভাবে সিকনেস খুঁজবো? আমি একটা ভালো উদাহরণ দিই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। একজন ওই ড্যান্সার, বাচ্চা মেয়ে, অল্প বয়সী বাচ্চা মেয়ে। ড্যান্সার বলতে ওইসব আজকাল আমাদের সব বিভিন্ন রকম টিভি চ্যানেলে সব ড্যান্সিং হয় না, অসাধারণ ড্যান্সার। সেই মেয়েটা ওই ড্যান্সের ইয়ে থেকে একটা গন্ডগোল হয়, ওকে নিয়ে না, অন্যকে নিয়ে। সে তারপর অসুস্থ হয়ে পড়ে, বমি করতে শুরু করে, বহুত কষ্টে বমিটা বন্ধ করেছে। তো আমার কাছে যখন এসে তখন প্রায় খাওয়া দাওয়া প্রায় সেরে দিয়েছে। ওর যে দাদু, সে হচ্ছে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে বলছে যে আপনি আসুন। আমি ছিলাম, আর অর্ণব চক্রবর্তী বলে একজন ডাক্তার ছিল। বলে আপনি একটু দেখুন যদি নাতিটাকে বাঁচাতে পারেন। আমরা তো বুঝতে পারছি না, আমরা তো নিয়ে গেলাম সাইকেলটি, কিচ্ছু তারা ধরতে পারছে না। আমি যেদিন গেছি তার আগের দিন কি করেছে, ও বাড়ি থেকে শুধু পালিয়ে যায়, যখন তখন পালিয়ে যায়। আমি যখন গেছি তার আগের দিন রাত্রিবেলায় করেছি কি, একটা সে ডাস্টবিনের ওখানে গিয়ে ইটের ওখানে বসে সে মোবাইল ঘাঁটছে। মোবাইল কিন্তু সে দেখতো না। এরকম একটা পেশেন্ট। এবং তার রেকর্ডিং করতে গিয়ে আমি কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না যে কি করে এটা হলো। শুধু একটা ঘটনা জানতে পারলাম যে কোনো একটা মেয়ে নাচ পায়নি, তাকে কোরিওগ্রাফার ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে, তখন সে বলছে ওই ভাই ফেললো কেন, ওই ভাই ফেললো কেন, আমার ওর লেগেছে। ওর এক বন্ধু এই কথাটা, ওর অনেক লেগেছে। তারপর থেকে ওর বমি ভাব শুরু হলো। তার এই যে তার ক্রুয়েলটিটা দেখে তার এটা শুরু হলো। শুধু ক্রুয়েলটি দেখে তার মানে দ্যাট মিনস পেশেন্টটা সিম্প্যাথেটিক। এইবার পেশেন্টটা আদার সিমটম সেরকম কিছু আমি পাচ্ছি না। এইবার খুঁজতে খুঁজতে আমি কি পাচ্ছি, তার বাবা আয়লা ঝড় এখানে হয়েছিল। আয়লা ঝড়ের আগে, আয়লা ঝড়ের ভয়ে তার বাবা কিন্তু অজ্ঞান হয়ে যায়। কেন না, ওখানে যে সমুদ্র উচ্ছ্বাস আছে ডুবে যাবে। কিন্তু সমুদ্র ওখান থেকে বহু দূরে, তবু সে কিন্তু ডুবে যায়নি। সে এইটা তাড়িয়ে তারপরে এই মেয়েটার জন্ম হয়। এবার মেয়েটার যে মা, যে সে কিন্তু ওই পেটে থাকাকালীনই মানে ও আর কি ওই বিভিন্ন পরীক্ষা দিয়ে স্কুলে মাস্টারি চাকরি পায়। এবং ওই সময় উনি এমএসসিটা কমপ্লিট করেন, ফার্স্ট ক্লাস এমএসসি। ওনাকে দেখে বোঝা যাবে না। এবং এটা মানে অসাধারণ বাইপোলারিটি, দেখে মনে হচ্ছে অতি সাধারণ মানুষ। পরে বুঝতে পারলাম যে উনি বাবারে কি স্কলার, এই দিস ইজ কল বাইপোলারিটি। এবং ওই যে যখন পেটে বাচ্চাটা ছিল, ওকে এদের বাড়ির ধনী পরিবার তো চরম অত্যাচার করেছে, তোমার চাকরির দরকার কি, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখা গেল কি, এই যে পেশেন্টটা সাকসেশন অর্ডারটা কিভাবে পাচ্ছি দেখো। তার বাবা ভয় পেয়ে কিন্তু অজ্ঞান হয়ে গেছিল। তারপরে তার জন্ম। পেটে যখন সে ছিল তখন তার মায়ের উপর এই যে টর্চার মায়ের উপর হয়েছে, এই টর্চার এটাকে বলে আনাফিনেস বলে। এই যে আনাফিনেস কটা ওষুধে আছে, অল্প কয়েকটি ওষুধে আছে। কার্সিনোসিন একটা ওষুধ, ক্যালকেরিয়া একটা ওষুধ, অরাম মেটালিকাম ওষুধ, ফসফরাস একটা ওষুধ, এরকম গোটা কয়েক ওষুধ, স্ট্যাফি একটা ওষুধ, এরকম বেশি নেই। তাহলে দেখা যাচ্ছে কি আমি সাকসেশন অর্ডারটা কিভাবে করছি, তার বাবা ওই যে অজ্ঞান হয়ে গেছিল, তারপর তার মায়ের পেটে যখন ছিল মায়ের এইটা মায়ের হচ্ছে ওই যে বাইপোলারিটি মানে কি, যা তাকে দেখে মনে হচ্ছে এটা খুব হাইয়েস্ট স্ট্যান্ডার্ডের বাইপোলারিটি। সাধারণ বাইপোলারিটি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। একটা শিক্ষক অত্যন্ত সিম্প্যাথেটিক, তিনি কি করেন, ছেলেদের বইপত্র খাতা কিনে দেন, হ্যাঁ, সাহায্য করেন, এইভাবে তিনি করেন। আবার যখন তিনি রেগে গিয়ে মারতে শুরু করেন, তার বাচ্চাটি রক্ত বার না করা পর্যন্ত তিনি থামেন না। তাহলে মেরে ফাটিয়ে না দিলে আমার মানে তৃপ্তি হয় না। তাহলে একই ব্যক্তির মধ্যে যখন এইরকম সিম্প্যাথেটিক, আবার এরকম ফাটিয়ে দেওয়া নিষ্ঠুরতা, এই দুটো বাইপোলার বিপরীত মেরুর সিমটম অবস্থান করে, সেটাকে বাইপোলারিটি বলে। এটা হচ্ছে সাধারণ বাইপোলারিটি। এটা যে কার্সিনোসিনের ক্ষেত্রে, টিউবারকুলিনামের ক্ষেত্রে, বা বিশেষত নোসোসগুলোর মধ্যে এই বাইপোলারিটিগুলো খুব পাওয়া যায়। সিমটম খুঁজলে আপনি পাবেন আপনি। এইবার হচ্ছে কি, এই পেশেন্টের বাইপোলারিটি কিরকম, আমি তাকে দেখে আমি আর আমার যে অন্য বন্ধু বলে, ওই কি লেখাপড়া সেরকম কিছু জানে বলে মনে হচ্ছে না। ওটা অন্য বলছে, আমি হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। ওরে বাবা রে বাবা, এমএসসি তে ফার্স্ট ক্লাস পাওয়া, ইয়েতে স্ট্যান্ড করল, ইয়েতে এসএসসি তে স্ট্যান্ড করেছে, 10-12-র মধ্যে হয়েছে। চিন্তা করা যায়, তাকে আমরা ধরতে পারি। তার মানে কি, এই যে বাইরে বোকা ভাব, ভেতরে সে ইন্টেলিজেন্ট। বাইরে বোকা ভাব, ডালনেস, সিফিলিস পয়জন, আর ভেতরে ইন্টেলিজেন্ট, অত্যন্ত জ্ঞানী, শরিক ম্যানিফেস্ট। তার মানে কি, এখানে এই যে বাইপোলারিটির মধ্যে দেখা যাবে দুটো মায়াজম ইনফ্লিক্ট, এটাকে সিমটম কমপ্লেক্স বলে। এই যে সিমটম কমপ্লেক্স, যেটা এই সিমটম কমপ্লেক্স এরকম করলে হবে না
যে সিম্প্যাথেটিককে সঙ্গে আমি ক্রুয়েলটিকে জুড়ে দিয়ে যে কটা ওষুধ আসবে সেই কটা ধরে ওষুধ দেবো, গেল 12টা বেজে আপনার। ওটা করলে হবে না। এই সিমটম কমপ্লেক্স গুলো প্রত্যেকটা ড্রাগের মধ্যে এরকম আছে। ফিজিক্যাল লেভেলে এরকম আপনি বাইপোলারিটি পাবেন। কোনটা বাইপোলারিটি ফিজিক্যাল লেভেলে? যেমন ধরুন, সে বলছে আমি শীতও সহ্য করতে পারি না, আমি গরমও সহ্য করতে পারি না। একই মানুষের দুটো বিপরীত এই মেরু। এই বিপরীত মেরু সিমটম গুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাগের মধ্যে। এবং প্রত্যেকটা ড্রাগ যখন পড়বেন তার গতিটা কেমন, কোন গতিতে সে আক্রমণ করে, এই ডেভেলপমেন্ট গুলো ভেটেরিয়ায় পড়বেন। আর পেশেন্ট যখন আপনাকে বলবে ওগুলো জানবেন। ওগুলো যত জানতে পারবেন তত সুবিধা হবে। আপনি ধরুন একটা ক্যান্সারের পেশেন্ট পেলেন, ক্যান্সারের পেশেন্ট তার বাচ্চা পেলেন, তার বাচ্চা চিকিৎসা করছেন, তাকে ক্যান্সারের পেশেন্ট পেলেন। আচ্ছা, ক্যান্সারটা ধরা পড়েছিল, ধরা পড়ার কতদিন পরে মারা গেল? ওরা আর বলবেন না, 20-22 দিনের মধ্যে বাবা দ্রুত গতিতে শেষ হয়ে গেল। কোন কালে ধরা পড়েছিল? না, গরমকালে ধরা পড়েছিল। ভালো কথা। এবার এই মেয়েটির আমি রাগ কি দেখতে পাচ্ছি? এই মেয়েটির রাগ আছে, কিরম রাগ আছে জানেন ডাক্তারবাবু? ও পট করে রেগে যায়, রেগে গেলে কি করে জানেন তো? জিনিসপত্র ছুঁড়ে ভাঙ চুর করে যাচ্ছে তাই অবস্থা করে। ওর প্রচন্ড রাগ, আবার একটু ঠান্ডা হয়ে যায়। তাহলে এই যে রাগটা যেটা হচ্ছে, এটা ইম্পালসিভ রাগ। দিস ইজ ইম্পালসিভ। এইবার দেখুন, তার বাবা যে ক্যান্সারে মারা গেল, 20-22 দিনে মারা গেল, ইট ইজ অলসো ইম্পালসিভ নেচার। ব্যাপার হচ্ছে যে সিফিলিসের নেচারটাই এরকম ইম্পালসিভ। রোগের ক্ষেত্রেও সেই নেচারটাই পাওয়া যাবে। এগুলো আজকে আলোচনা করা যাবে না, অনেক রাত হয়ে যাবে। এবং যা মেন্টালে পাবেন রোগের ক্ষেত্রে সেইগুলো প্যাথোলজির মধ্যে ওগুলো পাবেন আপনি। ওইটা হচ্ছে ধরাটাই হচ্ছে খুব কঠিন জায়গা, ধরতে পারলে বহুত মজা। এইবার ওই যে ইম্পালসিভ দ্রুত গতিতে শেষ হয়ে গেল, এখানেও পেশেন্টটা দেখুন দ্রুত রেগে গেল, দ্রুত গতিতে রেগে গিয়ে ভাঙচুর করলো। কি করলো? ভাঙচুর করলো মানে কি? শেষ হয়ে গেল তো, জিনিসপত্রগুলো ধ্বংস হয়ে গেল তো। এই পেশেন্টটা দ্রুত গতিতে আক্রমণ হলো, ক্যান্সার ধরা পড়লো, মারা গেল। এবার হচ্ছে কি, গরমে অ্যাগ্রাভেশন। গরমে অ্যাগ্রাভেশন কার? সিফিলিস মাসেল। তাহলে বুঝতে পেরেছেন, পাসিস্টিগুলো এইভাবে নিতে। তার সঙ্গে একটা যোগ করবেন, মানুষটা কেমন ছিল, জিস তার মেন্টাল পিকচারটা নেওয়ার চেষ্টা করবে। এটা নিতে পারলে আরো ভালো, আরো 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 ভালো হয়, আরো মজা হয়। এবং অনেক সময় পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেনে সেই সিমটম থাকেও না, অনেকের বয়ে গেছে, আপনার থাকে না, ওইখান থেকে মেরে দেবেন। আমি জানি না কতটা বোঝাতে পারলাম, আমি চেষ্টা করলাম। প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, অনেক ভালো হয়েছে। চমৎকার হয়েছে। আমি একটা প্রশ্ন করতে গিয়ে আরো বেশি গভীরে জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ঠিকভাবে চলুন সবাইকে। ভাই, ঠিকভাবে চলুন, ঠিকভাবে চলুন। মানুষকে, মানুষের জন্য কিছু করুন। অসহায় মানুষ আমাদের কাছে ছুটি আসে, জানেন তো। জি, আচ্ছা, আর আপনাকে অসংখ্য কোনো প্রশ্ন ধন্যবাদ। আছে? আর কোনো প্রশ্ন আছে কারোর? স্যার তাহলে আমি আরেকটা প্রশ্ন করব ছোট করে। এটা এটা জাস্ট একটু দেখুন, ইয়ে হয়ে আপনাদের না। টাইম পারমিট করলে হবে, আমার কোনো ব্যাপার নেই। ওকে স্যার, আপনি আপনার আলোচনায় যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। আমি হাইলাইট করার জন্য, সবাই যেন আরেকবার বিষয়টা ক্লিয়ার হয় সেই জন্য আমি আরেকবার একটু বলছি স্যার। সেটা হচ্ছে হেরিং এর লকে আমরা শুধুমাত্র একদিক থেকে দেখলে হবে না। আপনার কথা থেকে যেটা বুঝলাম বা পরিষ্কার হলো যে হেরিং এর লকে আমরা শুধুমাত্র একদিক থেকে দেখলে হবে না, প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা দিক থেকে আমাদেরকে দেখতে হবে। যে কোন 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 একদিক থেকে হয়তো আপনি যেটা দেখলেন যে মিলছে না, অন্য দিকে দেখলেন যে ঠিক আছে, তার মানে আমার হেরিং এর ল ঠিক আছে। প্রথম প্রথম যে আপাত দৃষ্টিতে ভুল মনে হলো ওটা আসলে ভুল না। তাহলে এইভাবে আমাদের কিন্তু দেখা দরকার, যেটা আপনার কাছ থেকে আমরা আরো পরিষ্কার হলাম যে আমাদের কিন্তু সব দিকেই দেখা দরকার যে হেরিং এর লটা ঠিকঠাক ফলো করছে কিনা। ঠিক কিনা স্যার? অবশ্যই, অবশ্যই। আরেকটা নিয়ম আছে যে মোর কমপ্লেক্স ডিজিজ থেকে লেস কমপ্লেক্স ডিজিজে ট্রান্সফার হবে। এইটা একটা, এইগুলো খুব মজার ব্যাপার। মোর কমপ্লেক্স ডিজিজ থেকে, আমি একটা প্রশ্ন করে ছোট্ট একটা বলে দিয়ে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি একটা হাঁপানির পেশেন্ট ছিল, তার শীতকাল আসলে পরে হসপিটালে আর্জি করে ভর্তি হতো, একবার থেকে দুবার হতোই। তো আমি তাকে বলেছিলাম, বাবা শীতকালে আমি পারবো না আপনাকে করতে। আমি 4 বছর ধরে ব্যর্থ হয়েছি, সারা বছর চিকিৎসা করেছি, শীতকালে আটকাতে পারিনি। তো সে আমাকে ছাড়বেও না। সে আমাকে বলছে পারলে আপনি সারাবেন, আর কেউ সারাতে পারবে না। তা তার 25 বছর আগে একটা দাঁত হয়েছিল, তার বংশে হাঁপানি প্রচুর আছে। তা সেইটা
তখন তো একদম আর্লি স্টেজ, তখন আর কতটুকু বুঝতাম। এরকম করতে করতে লেগে গেছে আর কি, কোনো একটা মানে টিউবারকুলিনাম দিয়ে লেগে গেছে, টিউবারকুলিনাম দিয়েছিলাম, লেগে গেছে। সেই টিউবারকুলিনামে তার দাঁতটা বেরিয়ে আসলো, একদম মাথা পর্যন্ত, পেট থেকে মাথা পর্যন্ত চলে আসলো। এবার তো দাঁত তো জানেন সহজে সারতে চায় না। আমি তো ভাবছি আচ্ছা বিপদে পড়লাম। বাড়ির লোক ইয়ে করছে, ভদ্র মহিলাকে বলছে আমার শ্বাসকষ্ট এবার হয় নাই শীতকালে, আমি কারো কথা শুনবো না, আমার না সারাতে পারলে না শ্বাসকষ্ট কষ্ট জীবন কষ্ট বেরিয়ে যায়। সে কিছুতেই গেল না, ওইটা বেরোনোর পর শ্বাসকষ্ট হলোই না তার, ওটা চলে গেল। ওটা বছর 2-2.5 সময় লেগেছিল। এই যে দাঁতটা যেটা আছে কমতে শুরু করলো একটা সময় গিয়ে, বছরখানেক বাদে কমে কমে তারপরে কি হলো, দাঁতটা আর কিছু হলো না। দাঁতের পর কি হলো, ফোড়া আসলো, ফোড়া বেরিয়ে গেল, ফোড়া বড় বড় ফোড়া আসলো, তারপরে ছোট ছোট ফোড়া আসলো, তারপরে আস্তে আস্তে মিলিয়ারি ছোট ছোট ইয়ে আসলো, কিছু ইরাপশনের মতো আসলো, সেটাও চলে যাওয়ার পর উইদাউট ইরাপশন চুলকালো। এরম করতে করতে বছরখানেকের মধ্যে কমপ্লিট কিওর হয়ে গেল, তার চেহারাটা সুন্দর চেহারা হয়ে গেল। এই যে আর ওষুধ দিতে হয়নি আমার, ওই টিউবারকুলিনামই হয়ে গেছে। তাহলে এখন ব্যাপারটা কিরকম হলো এখানে, শ্বাসকষ্ট খুব কমপ্লেক্স ডিজিজ। হ্যাঁ, এবার কি হলো, দাঁতটা বেরিয়ে আসলো, দাঁতটা ওর থেকে লেস কমপ্লেক্স ডিজিজ। দাঁতটা চলে যাবার ফোড়া আসলো, ফোড়াটা তো ফেটে যায় নিজে নিজে, সেটা আরো লেস কমপ্লেক্স। এবার লেস কমপ্লেক্স হতে 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 এটা আমার একটা মানে আর কি ল আর কি, আবিষ্কার বলতে পারেন। এটা নিজে প্রচুর পেশেন্টে দেখেছি আমি, আমি নিজেও খেয়াল করি এগুলো। অনেক কিছু বলার আছে, এগুলো এখন বলতে গেলে রাত কাটিয়ে দিতে পারি। এখন এই যে এই দেখাটা কিন্তু পেশেন্ট আপনাকে দেখাবে, পেশেন্টকে সময় দিন, পেশেন্টের সঙ্গে আন্তরিক ব্যবহার করুন। আপনার 10টা পেশেন্ট দেখতে হবে না, আপনি 3টে পেশেন্ট দেখুন, আপনি ডাল ভাত খেয়ে থাকুন, একটা সময় মাংস ভাতে চলবে, ন্যায্য পথে চলুন, অনেক কিছু দেখতে পাবেন। শুধু তাই নয়, মানুষ চিনতে পারবেন অনেক কিছু, ফলে আপনি ঠকবেন কম। এটা করুন, এটা আমার অ্যাজ এ সিনিয়র আমি আপনাদের বলছি, আমরা এগুলো করেছি জীবনে। আজকে এই যে আমাকে ডাকা হলো, আমি চলে আসলাম। আমি যদি বুঝতে পারি যে কোনো জায়গায় সত্যি হোমিওপ্যাথি করতে চাই, আমি চেষ্টা করবো প্রাণপণে তাকে সময় দেওয়ার। আমি অন্য কিছু ভাববো না, এক বাক্যে রাজি হয়ে যাবো। আচ্ছা, অনেক রাত হয়েছে, আপনাদের অনেক জি, পরিশ্রম আছে ভাই। অসংখ্য ধন্যবাদ স্যার। খুবই সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় বোধগম্য হলো আপনার আলোচনার মাধ্যমে। আমি মনে করি আমাদের স্টুডেন্টরাও বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আজকে যেহেতু রাত হয়ে গেছে, স্যারও অনেকটা সময় দিচ্ছেন, আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে অমরনাথ স্যারকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে সময় দেওয়ার জন্য। আগামী ক্লাসে আপনাদের উপস্থিতিও কামনা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশা করছি, এবং সবাইকে রমজানুল মোবারক থাকলো, রমজানের শুভেচ্ছা থাকলো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আচ্ছা, রেকর্ডিংটা আজকে বন্ধ করতে সবাইকে হবে।